গল্প বলি এসো। আমি সুভাষ বলছি, শৈলেশ দে। আজ শোনাবো 11তম পর্ব। তাহলে শুরু করি। যথাসময়ে রামকৃষ্ণ একদিন জীবন উৎসর্গ করলেন ফাঁসির মঞ্চে, কিন্তু অগ্নিযুগের ইতিহাসে আজও আপন দীপ্তিতে দীপ্যমান যে একজন রত্ন, সেই রত্ন তিনি তৈরি করে রেখে গেছিলেন। সেই উজ্জ্বল রত্নটি হলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। এই প্রীতিলতাই সেদিন ছোট বোন অমিতা পরিচয়ে রামকৃষ্ণের সঙ্গে দেখা করতেন আলিপুর সেন্ট্রাল জেলে গিয়ে। শুধু একদিন নয়, দিনের পর দিন। পুলিশ কোনোদিন তা জানতে পারেনি, জেনেছিল অনেক পরে। তখন সব শেষ। রামকৃষ্ণের ফাঁসির পরেই প্রীতিলতা কলকাতার জীবন শেষ করে চট্টগ্রাম ফিরে গেলেন দুর্জয় একটা সংকল্প বুকে নিয়ে। যে করে হোক মাস্টারদার সঙ্গে একবার পরিচিত হতে হবে, তাকে যে বড্ড প্রয়োজন। বেশি দিন অপেক্ষা করতে হয়নি। যথাসময়ে একদিন তিনি মাস্টারদার পদপ্রান্তে হাজির হয়েছিলেন ছোট্ট একটি দাবি নিয়ে। এবার আমাকে একটা সুযোগ দিন মাস্টারদা, শুধু একটা সুযোগ। চট্টগ্রামে তখন পুরোপুরি পুলিশ ও মিলিটারির রাজত্ব চলছে। গাঁয়ে গাঁয়ে কত যে অস্থায়ী ছাউনি গড়ে উঠেছে, তার বোধহয় কোনো গোনাগুনতি নেই। জনসাধারণ তটস্থ, বিশেষ করে বালক, কিশোর ও যুবকদের তো কথাই নেই। সবার জন্য আলাদা আলাদা পরিচয়পত্র। এই পরিচয়পত্র ছাড়া কারো পক্ষে এক পা বাইরে যাবার উপায় নেই। তাও একরকম নয়, লাল, নীল, সাদা, এমনকি বিভিন্ন রকমের পরিচয়পত্র। সংবাদপত্র থেকেই তার কিছুটা বিবরণ এখানে তুলে দিচ্ছি। এই বিবরণ থেকেই তুমি বুঝতে পারবে যে চট্টগ্রামবাসীকে সেদিন কিভাবে জীবনযাপন করতে বাধ্য করা হয়েছিল, তাও একদিন দুদিন নয়, বছরের পর বছর ধরে। গতকালও ১৪৪ ধারা জারির পর হইতে বিভিন্ন কেন্দ্রে সামরিক প্রহরী মোতায়েন করা হইয়াছে। গত রাত্রি হইতে বড় বড় রাস্তাগুলি দিয়া সাঁজোয়া গাড়ি টহল দিয়া বেড়াইতেছে। জেলা ম্যাজিস্ট্রেট একখানা আদেশ জারি করিয়া জনসাধারণকে রাত্রি ১০টার পর বিশেষ অনুমতি লইয়া বাড়ির বাহির হইতে নির্দেশ দিয়াছেন। স্থানীয় কর্তৃপক্ষ অশান্তি নিবারণের জন্য কঠোর ব্যবস্থা অবলম্বন করিতেছেন। আনন্দবাজার, ২৫শে এপ্রিল ১৯৩১। কঠোর ব্যবস্থার নমুনা পাওয়া গেল মাত্র ৩ দিন বাদেই। চট্টগ্রামে সামরিক সতর্কতা, মোড়ে মোড়ে মেশিন, কামান, সজ্জা। কমিশনারের ভবনে একটি সভা হয়। কর্তৃপক্ষ সে সভায় যে প্রস্তাব করা হইয়াছিল তাহা মানিয়া লইয়াছেন। দায়িত্ব সম্পন্ন পুলিশ কর্মচারীরা এখন মোড়ে মোড়ে যেসব পাহারা মোতায়েন আছে সেই সব স্থানে উপস্থিত থাকেন। রাস্তার লোকজনের উপর খানাতল্লাশ এখনো চলিতেছে এবং লোহার কাঁটা বসানো তক্তা দিয়া রাস্তার মাঝে মাঝে এখনো বেড়া দেওয়া আছে। ভীষণ দর্শন মেশিন কামান সমূহ আন্তাকালি পাহাড়ের উপর স্থিত বাড়িগুলির উপরে এবং পল্টনে বুলক ব্রাদার্সের বাড়ির উপরে এবং সামরিক হিসাবে গুরুত্ব বিশিষ্ট অন্যান্য মোড়ে বসানো হইয়াছে। আনন্দবাজার, ২৮শে এপ্রিল ১৯৩২। ওদিকে তখন শুরু হয়েছে মামলা। আসামি মোট ৩২ জন। গণেশ ঘোষ, অনন্ত সিংহ, লোকনাথ বল, হেরম্ব বল, আশুতোষ ভট্টাচার্য, সুকুমার ভৌমিক, অর্ধেন্দু গুহ, ফণীন্দ্র নন্দী, সহায়রাম দাস, অশ্বিনী কুমার চৌধুরী, সৌরীন্দ্র দত্ত চৌধুরী, শ্রীপতি চৌধুরী, রণধীর দাশগুপ্ত, ধীরেন্দ্রলাল দস্তিদার, সুখেন্দু বিকাশ দস্তিদার, ননীগোপাল দেব, মলিন বিকাশ ঘোষ, নিতাই পদ ঘোষ, মধুসূদন গুহ, সুবোধচন্দ্র মিত্র, সুবোধ চৌধুরী, সুবোধ বিশ্বাস, সুবোধ বল, সুবোধ রায়, শান্তিভূষণ নান, বিজয় কুমার সেন, অনিল কুমার রক্ষিত, আনন্দ গুপ্ত, নন্দলাল সিংহ।
বাকি ৩ জন অভিভাবক। কালারপোল সংগ্রামে রজত সেন ও দেবপ্রসাদ গুপ্ত শহীদের মৃত্যুবরণ করলেও তাঁদের অভিভাবকদের রেহাই নেই। তাই তাঁদেরও এনে দাঁড় করানো হয়েছে আসামির কাঠগড়ায়। অন্যজন অনন্ত সিংহের পিতা গোলাপ সিংহ, তিনিও আসামি তালিকাভুক্ত। সারা ভারতের দৃষ্টি তখন চট্টগ্রামের দিকে। বন্দীদের ভাগ্যে কি আছে কে জানে। প্রতিশোধ নেবার এমন সুযোগ কি ইংরেজ সরকার এত সহজে ছেড়ে দেবেন? তবে ভরসার কথা এই যে শরৎ বসু, বীরেন্দ্র শাসমল, শ্রীশ বসু, অখিল দত্ত, কামিনী দত্ত, N.R. দাশগুপ্ত, কালীচরণ ঘোষ, N.C. মুখার্জি, মহিম গুহ, J.K. ঘোষাল, সন্তোষ বসু প্রমুখ বাংলার সুদক্ষ আইনজীবীগণ সবাই আসামিপক্ষ সমর্থন করছেন। দেখা যাক কি হয়। এবার এক নতুন পরিকল্পনায় হাত দিলেন মাস্টারদা। যে করে হোক বিচারাধীন বন্দীদের মুক্ত করে আনতে হবে। দুটো পথ খোলা আছে। এক, ডিনামাইট চার্জ করে কোর্ট ভবন উড়িয়ে দিয়ে সেই ফাঁকে সবাইকে মুক্ত করে আনা, আর জেলখানার দেয়াল উড়িয়ে দিয়ে উদ্দেশ্য সিদ্ধ করা। সঙ্গে সঙ্গে তৎপর হয়ে উঠলেন অন্যতম নায়ক নির্মল সেন, তারকেশ্বর দস্তিদার, মহেন্দ্র চৌধুরী, শৈলেশ রায়, অর্ধেন্দু গুহ, শ্রীপতি চৌধুরী, দীনেশ চক্রবর্তী ও নিবারণ ঘোষ প্রমুখ কর্মীবৃন্দ। এ সুযোগ হারালে চলবে না। যে করে হোক এ পরিকল্পনাকে সার্থক করে তুলতেই হবে। বন্দীদের মধ্যে অর্ধেন্দু গুহ, মধুসূদন গুহ প্রমুখ কয়েকজন তখন জামিনে মুক্ত। যথাসময়ে কোর্টে হাজির হয়ে আবার তারা বাড়ি ফিরে যান কোর্টের কাজ শেষ হবার পরে। প্রধানত অর্ধেন্দুর সাহায্যেই যোগাযোগ স্থাপিত হলো মাস্টারদা ও বিচারাধীন বন্দীদের মধ্যে। কাজও এগিয়ে গেল অনেক দূর। জেলের অভ্যন্তরস্থ সেপাই শান্ত্রীদেরও হাত করা হলো একে একে। তবু কিছুতেই কিছু হলো না। 1931 সালের 2রা জুন সবকিছুই ফাঁস হয়ে গেল দলের একটি কিশোর কর্মীর আকস্মিক গ্রেপ্তারের ফলে। শুধু তাই নয়, গর্ত খুঁড়তে গিয়ে জেলের অভ্যন্তরস্থ অস্ত্রশস্ত্রও একদিন ধরা পড়ে গেল ভেতরে কর্মরত রাজমিস্ত্রিদের হাতে। ফলে এত দিনের পরিশ্রম, এত অর্থ ব্যয় সবকিছুই গেল বিপর্যস্ত হয়ে। সংবাদপত্র থেকেই তার বিবরণ এখানে পরপর তুলে দিচ্ছি। চট্টগ্রাম জেলে মারাত্মক অস্ত্রশস্ত্র। প্রকাশ যে স্থানীয় জেলের মধ্যে ট্রাইব্যুনাল মামলার আসামিদের বাসস্থানের নিকটে আজ সকালে কতিপয় মারাত্মক অস্ত্রশস্ত্র পাওয়া গিয়াছে। এতাবৎ সঠিক সংবাদ জানা যায় নাই। লোকনাথ বলের অসুস্থতায় আজ আর স্পেশাল ট্রাইব্যুনালের অধিবেশন বসে নাই। আনন্দবাজার 6ই মে 1931। চট্টগ্রামে ডিনামাইট আবিষ্কার। আদালতের নিকট ডিনামাইট পূর্ণ বাক্স। অদ্য প্রাতকালে জনসাধারণ চট্টগ্রামের আদালতের নিকটস্থ ভূগর্ভে ডিনামাইট আবিষ্কারের বিস্ময়কর সংবাদ পাইয়া অত্যন্ত চমকিত হইয়াছে। প্রকাশ যে 4টি অদ্ভুত রকমের কালো বাক্সে পূর্ণ ডিনামাইট কালেক্টরের পশ্চিম দিকের জমির নিচে পাওয়া গিয়াছে এবং এই অদ্ভুত বাক্সগুলি উত্তর ও দক্ষিণ দিক হইতে আদালতের সোপান পর্যন্ত লম্বা তার দিয়া সংযুক্ত করা হইয়াছিল। বাক্সগুলির চারিদিকেই তার ছিল এবং সেই তারগুলি উত্তর ও দক্ষিণ দিকের লম্বা তারের সহিত যুক্ত করা ছিল। উক্ত কালো বাক্সগুলি আদালত গৃহের প্রধান প্রাচীরের তলে কয়েক ফুট মাটির নিচে খনন করিয়া পাওয়া গিয়াছে। আনন্দবাজার 3রা জুন 1931। চট্টগ্রামে সান্ধ্য আইন জারি। ফৌজদারি দণ্ডবিধির 144 ধারা অনুসারে অদ্য জেলা ম্যাজিস্ট্রেট 16 হইতে 26 বৎসর বয়স্ক সমস্ত হিন্দু ভদ্রলোক যুবকদিগকে সন্ধ্যা 7টা হইতে ভোর 5টা পর্যন্ত এই সময়ের মধ্যে গৃহত্যাগ করিতে নিষিদ্ধ করিয়াছেন।
আগামী 8ই জুন হইতে এই আদেশ বলবৎ করা হইবে এবং চট্টগ্রাম মিউনিসিপ্যালিটি জেটি ও পাহাড়তলী অঞ্চলের মধ্যে যে সমস্ত হিন্দু যুবক বসবাস কিংবা অবস্থান করে তাহাদের উপর এই আদেশ বর্তিবে। আনন্দবাজার 6ই জুন 1931। চট্টগ্রামে নিত্য নতুন আবিষ্কার। প্রকাশ অদ্য প্রাতঃকালে দেওয়ান বাজার স্থিত একটি বাড়িতে খানাতল্লাশির সময় পুলিশ কতকগুলি তাজা কার্তুজ, 2 বাক্স বিস্ফোরক, অ্যাসিড এবং কতগুলি বৈদ্যুতিক তার পাইয়াছে। হৃদয় দাস নামক জনৈক ব্যক্তিকে গ্রেপ্তার করা হইয়াছে। আরও কয়েকটি বাড়িতে খানাতল্লাশি করিয়া 3 জন যুবককে গ্রেপ্তার করা হয়। তন্মধ্যে অস্ত্রাগার লুণ্ঠন মামলা সম্পর্কে বিচারাধীন আসামি অধুনা জামিনে মুক্ত অনিল রক্ষিত নামক জনৈক যুবকও আছে। আনন্দবাজার 18ই জুন 1931। চট্টগ্রামে পিটুনি পুলিশ। 14 দিনের মধ্যে ট্যাক্স দিতে হইবে। জেলা ম্যাজিস্ট্রেটের অফিস হইতে চট্টগ্রাম জেলার 52খানা গ্রামের অধিবাসীদের উপর পিটুনি পুলিশের ট্যাক্স দিবার জন্য নোটিশ জারি করা হইতেছে। নোটিশ জারি করিবার 14 দিনের মধ্যে ট্যাক্স দিতে হইবে। আনন্দবাজার 19শে ডিসেম্বর 1931। জীবনে সার্থকতা ফেলে কেউ ব্যর্থতা চায় না, তবু তা পেতে হয়, তবু তা মেনে নিতে হয়। পরাধীনতার নাগপাশ থেকে দেশকে মুক্ত করার দুর্বার প্রেরণায় সেদিন যারা স্বেচ্ছায় সুখী ও শান্ত জীবন পরিত্যাগ করে কঠিন, কঠোর, রক্তাক্ত পথকে বেছে নিয়েছিলেন, বাংলাদেশের সেই মৃত্যুঞ্জয়ী বিপ্লবীরাও সেই সহজ সত্যটাকে মেনে নিয়েছিলেন হাসি মুখেই। চট্টল সূর্য মাস্টারদাও তার ব্যতিক্রম নন। তাই সাময়িক ব্যর্থতাকে বড় করে না দেখে এবার তিনি বিনোদ বিহারী দত্ত, সরোজ গুহ, রমেন ভৌমিক, বিনোদ চৌধুরী প্রমুখ দুঃসাহসী তরুণদের জেলার বাইরে পাঠিয়ে দিলেন নতুন এক দায়িত্বভার বুঝিয়ে দিয়ে। যাও, দুঃসাহসের পাখায় ভর করে এগিয়ে যাও। শুধু জেলার মধ্যেই এই বৈপ্লবিক কর্মধারাকে সীমাবদ্ধ রাখলে চলবে না। এবার তাকে ছড়িয়ে দাও বাংলাদেশের এখানে ওখানে সর্বত্র। পরিকল্পনা বাস্তবে রূপ পেল 1931 সালের 28শে অক্টোবর তারিখে। সেদিন ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট মিস্টার ডুনোকে প্রকাশ্য রাজপথে ধূলি সজ্জা নিতে হলো যুব বিদ্রোহের 2 তরুণ কর্মী সরোজ গুহ আর রমেন ভৌমিকের অব্যর্থ গুলিতে। কুমিল্লার কুখ্যাত ডিএসপি এলিশানও রেহাই পেল না। তাকেও একদিন চরম শাস্তি মাথা পেতে নিতে হলো দুঃসাহসী তরুণ শৈলেশ রায়ের হাতে। পুলিশ তার কোনো হদিশই পেল না। বাদ গেল না চট্টগ্রামের গোয়েন্দা বিভাগের জাদ্রেল অফিসার আসানুল্লাহ, যাকে বলে মহাশয় ব্যক্তি। চট্টলবাসীরা বোধহয় এহেন মহাপুরুষটির নির্মম অত্যাচারের কথা কোনোদিনই ভুলতে পারবে না। গ্রেপ্তারের পরে অসুস্থ অম্বিকা চক্রবর্তীর ওপর কি পাশবিক নির্যাতনই না করেছিলেন এই আসানুল্লাহ। প্রহারে প্রহারে জর্জরিত হয়ে অম্বিকা চক্রবর্তী তখন গোঙাতে শুরু করেছেন। জল, একটু জল। জল, সঙ্গে সঙ্গে শৃঙ্খলাবদ্ধ বন্দির সর্বাঙ্গে মূত্র ত্যাগ করে অট্টহাস্যে ভেঙে পড়েছিল আসানুল্লাহ। এই নে জল, যত খুশি খা। বিশ্বাস করা শক্ত, রুচিতেও হয়তো বাঁধবে, তবু এ কথা দিবালোকের মতো সত্য। দেশদ্রোহীর ক্ষমা নেই। আজ হোক কাল হোক চরম শাস্তি তাকে পেতেই হবে। এবার এলো সেই শাস্তি দেবার পালা। 1931 সাল 30শে আগস্ট জেলা ম্যাজিস্ট্রেট পুলিশ সুপার খান বাহাদুর আসানুল্লাহ সবাই সেদিন চট্টগ্রাম নিজাম পল্টন মাঠে উপস্থিত। আজ ফাইনাল খেলা। খেলার শেষে বিজয়ী দলকে পুরস্কার বিতরণ করা হবে। চারপাশে পুলিশের কঠোর বেড়াজাল, কারোরই সামনে যাবার উপায় নেই। হঠাৎ শোনা গেল রিভলভার গর্জন, দ্রাম দ্রাম দ্রাম। ব্যাস, খান বাহাদুর খতম।
আততায়ী ধরা পড়লেন ঘটনাস্থলেই। নাম হরিপদ ভট্টাচার্য। কিন্তু এ কি? এ যে ১৩-১৪ বছরের একটি বালক মাত্র। বিশ্বাস করাও যে শক্ত। বিপ্লবের পথ কোনো দিনই সুখের নয়। অপমান, অত্যাচার, নির্যাতন এ তো তাদের কাছে বলতে গেলে একটা কথার কথা মাত্র। তবু সেই ১৩-১৪ বছরের বালক হরিপদর ওপর সেদিন যে পৈশাচিক নির্যাতন করা হয়েছিল, কোথাও বুঝি তার তুলনা নেই। প্রথমেই আঙুলে সূচ ফুটিয়ে দেওয়া হলো স্বীকারোক্তি আদায় করার জন্যে। তারপর ব্যাটারি চার্জ। বলো, তোমাদের নেতা সূর্য সেন কোথায়? বললে পুরস্কার পাবে, অনেক টাকা পুরস্কার। গরিব পিতামাতার সন্তান, খুবই গরিব, অতি কষ্টে পড়াশোনা করেন, তাও স্কুলে নয়, টোলে। তবু হরিপদ সেই প্রলোভনের কাছে মাথা নোয়ালেন না, একটি বারের জন্যও না। জবাব না পেয়ে এবার চোখের সামনে বৃদ্ধ পিতামাতার ওপর নির্যাতন শুরু হলো। সেই সঙ্গে আগুন নিয়ে নিশ্চিহ্ন করে দেওয়া হলো বাড়ি ঘর দুয়ার সব। দেখো, দু চোখ ভরে তাকিয়ে দেখো, কেমন লাগছে এখন দেখতে। এখনো বলো, সূর্য সেন কোথায়? কোথায় তার অন্তরঙ্গ সহচর নির্মল সেন? কোথায় তারকেশ্বর দস্তিদার, বিনোদ বিহারী দত্ত, মহেন্দ্র চৌধুরী প্রমুখ দলের অন্যান্য ছেলেরা? হরিপদ নিঃশব্দ, নিশ্চুপ, জেরার পর জেরা, প্রশ্নের পর প্রশ্ন, তবু একটি কথাও কেউ শুনতে পেল না তার মুখ থেকে। এবার শুরু হলো শোভাযাত্রা। চারপাশে পুলিশ বেষ্টনী, মাঝখানে শৃঙ্খলাবদ্ধ হরিপদ। কে কোথায় আছো? তামাশা দেখবে এসো। লোক জড়ো হলেই অমানুষিক প্রহার, সেই সঙ্গে অকথ্য গালাগাল। চুপ করে থাকলে চলবে না। ভালো চাস তো এখনো উত্তর দে, বল ইংরেজ বাহাদুরের জয়। হাজার নির্যাতনে যা সম্ভব হয়নি, এবার কিন্তু তা সম্ভব হলো মল্লিকা। হরিপদ সত্যিই এবার জবাব দিলেন। কি জবাব দিলেন শুনবে? প্রহারে প্রহারে জর্জরিত হয়ে হাজার মানুষের সমক্ষে বীর বালক বুক চিতিয়ে জবাব দিলেন, জয় মাস্টারদার জয়, ব্রিটিশ সাম্রাজ্যবাদ নিপাত যাক। একদিন দুদিন নয়, এমনি করে দিনের পর দিন। প্রহারের চোটে সর্বাঙ্গ দিয়ে অজস্র রক্ত ঝরছে। সঙ্গিনের খোঁচায় চোখ, মুখ সবকিছু অস্বাভাবিকভাবে ফুলে উঠেছে। তবু বালক হরিপদ একটি মাত্র কথাই সেদিন বলে গেছেন বারবার, মাস্টারদার জয় হোক, সাম্রাজ্যবাদ নিপাত যাক। হরিপদ ভট্টাচার্য আজও বেঁচে আছেন মল্লিকা। বয়স কম ছিল বলে ফাঁসির রজ্জু তাকে কেড়ে নিতে পারেনি। কিন্তু আজকের এই স্বাধীন দেশের কজন মানুষ তাকে চেনে, কজন তার নাম শুনেছে। রাষ্ট্র তাকে স্বীকৃতি দিতে না পারে, ইতিহাস তার কৃতিত্বকে বেমালুম অস্বীকার করতে পারে, কিন্তু তোমরা হরিপদের মতো অশেষ নির্যাতনভোগী মানুষগুলোকে যদি আজও তোমরা যথাযোগ্য সম্মান দিতে না পারো, তবে সেই লজ্জা তাদের নয় মল্লিকা, তোমাদেরই। এখানেই শেষ হলো না। আরো একটি উৎসাহী দেশদ্রোহীকে নিয়তির অমোঘ নির্দেশ মাথা পেতেই নিতে হলো। এমনি করেই তারিখটা ছিল ৩১শে মার্চ। মাস্টারদা তখন কানুনগো পাড়ার গোপন আস্তানায়। সঙ্গে রয়েছেন সর্বক্ষণের সঙ্গী নির্মল সেন ও গুটি কয়েক বিশ্বস্ত কর্মী। সেদিন তারকেশ্বর দস্তিদার ও বীরেন দে এসে মিলিত হয়েছেন কানুনগো পাড়ার সেই গোপন আস্তানায়। মাস্টারদার সঙ্গে ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে একটু আলাপ আলোচনা করা দরকার। আলোচনা শেষ, এবার দুজনকে ফিরে যেতে হবে শহরের সেই নির্দিষ্ট ঠিকানায়। তারকেশ্বর তখন রীতিমতো অসুস্থ। যুব বিদ্রোহের দিন কয়েক আগে সর্বাঙ্গ তাঁর দগ্ধ হয়ে গিয়েছিল বোমা বিস্ফোরণের ফলে। তখনও তার জের মেটেনি, তবু কর্তব্যের প্রেরণায় তিনি এগিয়ে এসেছেন
সবকিছু বাধা বিপত্তি উপেক্ষা করে, মেঘে রৌদ্রে মেশামেশি, বৈরাগী অপরাহ্ন, মন উদাস করা পরিবেশ। রাস্তায় পা দিয়েই সহসা কি দেখে দৃষ্টিটা তীক্ষ্ণ হয়ে উঠল তারকেশ্বরের। অদূরে দাঁড়িয়ে একটি নিরীহ গ্রাম্য লোক, এই গাঁয়েরই কেউ হবে হয়তো, কিন্তু না, একটু নিঃসন্দেহ হওয়া দরকার। মাস্টারদা আশেপাশেই রয়েছেন, মাথার দাম তাঁর ধার্য হয়েছে মোট 10,000 টাকা। তদুপরি সঙ্গে রয়েছে নির্মলদা, সুতরাং সতর্ক হওয়া প্রয়োজন। পরিকল্পনা মতো বেশ জোরে জোরে খানিকটা পথ এগিয়ে গিয়েই আচমকা দুজনে ঘুরে দাঁড়ালেন পেছনের দিকে। দেখা যাক লোকটি সত্যিই তাদের অনুসরণ করে পেছনে পেছনে আসছে কিনা। যা ভাবা গিয়েছিল ঠিক তাই, তাদের ঘুরে দাঁড়াতে দেখে সঙ্গে সঙ্গে লোকটি যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে গেল থতমত খেয়ে। এবার আর চিনতে ভুল হলো না তারকেশ্বরের শশাঙ্ক দারোগা। সাধারণ পোশাকে থাকলেও লোকটি আসলে কুখ্যাত শশাঙ্ক ভট্টাচার্য ছাড়া আর কেউ নয়। কিন্তু ও এখানে কেন? কি মতলব ওর? মাস্টারদার অবস্থিতির কথা ও কিছু জেনে ফেলেনি তো? না, ক্ষমা নেই। এই অহেতুক কৌতূহলের শাস্তি ওকে পেতেই হবে। সর্বাগ্রে মাস্টারদার নিরাপত্তার প্রশ্ন, সুতরাং কোনো রকমেই ওকে ছেড়ে দেওয়া চলবে না। সামনেই একটা দুমুখ পথের বাঁক, মনস্থির করে এবার দুজনে দুদিকে এগিয়ে গেলেন দ্রুত পায়ে, অর্থাৎ অনুসরণকারী যে পথেই আসুক না কেন তার রেহাই নেই। গুলি ভর্তি আর্মি রিভলভার দুদিকেই প্রস্তুত। বাঁক বরাবর এসেই বারেকের জন্য থমকে দাঁড়ালো শশাঙ্ক দারোগা। তাই তো, কোন পথে গেল ওরা? তবে কি শিকার ফসকে গেল হাতের মুঠো থেকে? মুহূর্ত মাত্র, পরক্ষণেই কি ভেবে শশাঙ্ক দারোগা এগিয়ে গেল বড়মা গায়ের মেঠো পথ ধরে। নিশ্চয় ওরা এই পথে গিয়েছে, যে করে হোক ওদের নাগাল পাওয়া চাই। ধরিয়ে দিতে পারলে অনেক টাকা পুরস্কার, সেই সঙ্গে চাকরিতে পদোন্নতি। না, এ সুযোগ হারালে চলবে না। একটা খড়ের গাদার আড়ালে দাঁড়িয়ে তারকেশ্বর তখন প্রস্তুত। ওই যে শশাঙ্ক দারোগা এগিয়ে আসছে একটু একটু করে। আর একটু কাছে এলেই হয়। হ্যাঁ, এবার ঠিক হয়েছে। বুঝি এক লহমার ব্যাপার। তারপরই তারকেশ্বরের হাতের আর্মি রিভলভার আগুন ছড়ালো। দ্রাম দ্রাম দ্রাম। সঙ্গে সঙ্গেই দারোগা বাবু শুয়ে পড়লেন গুরুতর ভাবে জখম হয়ে। পুরস্কারটা যে এমন হাতে হাতে মিলে যাবে তা কে জানতো। 1932 সালের 13ই জুন শুরু হলো ঐতিহাসিক ধলঘাট সংঘর্ষ। মাস্টারদা, নির্মল সেন, প্রীতিলতা, অপূর্ব সেন সবাই সেদিন আত্মগোপন করেছিলেন ধলঘাট নিবাসী সাবিত্রী দেবীর আস্তানায়। হঠাৎ বিরাট এক গুর্খা বাহিনী নিয়ে ক্যাপ্টেন ক্যামেরন এসে হাজির। তারপরই উভয় পক্ষ থেকে শুরু হলো অগ্নিবর্ষণ। প্রথমেই শেষ সজ্জা নিলেন সামরিক বাহিনীর অধিকর্তা ক্যাপ্টেন ক্যামেরন, তারপর নির্মল সেন, সব শেষে অপূর্ব সেন। মাস্টারদা অন্যত্র সরে যেতে সক্ষম হলেন প্রীতিলতাকে নিয়ে। হাজার চেষ্টা করেও তার গতিরোধ করা সম্ভব হলো না। যথা সময়ে সে সংবাদ প্রকাশিত হলো সংবাদপত্রের পাতায়। চট্টগ্রাম সৈন্য ও বিপ্লবীদের সংঘর্ষ। এইমাত্র সংবাদ আসিয়াছে যে গত রাত্রে চট্টগ্রাম জেলার পটিয়ার নিকটে বিপ্লবী ও সৈন্যদলের এক সংঘর্ষ হইয়া গিয়াছে। ফলে গুর্খা বাহিনীর ক্যাপ্টেন ক্যামেরন ও 2 জন বিপ্লবী নিহত হইয়াছেন। বিপ্লবীদের নিকট 2টি রিভলভার ও গুলি ইত্যাদি পাওয়া গিয়াছে। নিহত বিপ্লবীদের একজনকে নির্মল সেন বলিয়া শনাক্ত করা হইয়াছে। আনন্দবাজার 15/6/32। মানুষের মৃত্যু আছে, কিন্তু ইতিহাসের মৃত্যু নেই। কোথায় আজ মাস্টারদা, কোথায় প্রীতিলতা বা যুব বিদ্রোহের অন্যতম প্রধান নায়ক, ছোট বড় সবার প্রিয় মহানুভব নির্মল সেন? কেউ আজ বেঁচে নেই।
কিন্তু সেদিনের সেই ঘটনা সম্বন্ধে প্রীতিলতার নিজের হাতের লেখা ডায়েরির কয়েকটি পাতা আজও অম্লান হয়ে বেঁচে আছে ইতিহাসের একটি মূল্যবান তথ্যরূপে। বিশেষ কয়েকটি লাইন এখানে তুলে দিচ্ছি। এই দিন নির্মলদা যে সমস্ত কথা বলে যাচ্ছিলেন, তাতে মনে হয় নির্মলদা বুঝতে পেরেছিলেন যে তার যা কিছু বলার আছে সেই দিনই বলে ফেলতে হবে, না হলে হয়তো আর বলা হবে না। নির্মলদা বললেন, মাস্টারদার শেষ কাজটি এখনো বাকি, সেটি হলো ফিমেল অ্যাকশন, মেয়েদের নিয়ে একবার শক্তির খেলা দেখানো। আমি বললাম, আমার বড্ড মরতে ইচ্ছে করছে। নির্মলদা বললেন, তুই কিসের জন্য মরবি? কে জানতো যে কয়েক ঘন্টা পরেই মৃত্যু এসে হাজির হবে, নির্মলদাকে বেঁধে নিয়ে যাবে, আমাকে স্পর্শও করবে না। আশ্চর্য, মাস্টারদার সঙ্গে এই দুদিন ধরে বেশি কথা বলিনি। সারা দিন প্রায় নির্মলদার সঙ্গেই বসেছিলুম। ইহজীবনের সব কথা যেন একদিনেই শেষ করেছিলাম। সেদিন সকালবেলা ভোলার মানে অপূর্ব সেনের জ্বর। এই জ্বর গায়েই সারাদিন কমিক করেছে। এই আনন্দের জীবন্ত নির্ঝরটাকে যতই দেখছিলাম ততই যেন মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। আমি যখন সাগু রান্না করছি, ভোলা তখনও গুনগুন করে আবৃত্তি করে চলেছে, পরাণ আমার নাচেরে আজিকে, ময়ূরের মতো নাচেরে। আমার হাতে জীবনের শেষ খাওয়া সে খেয়ে নিল। ঠিক এই সময় মাস্টারদা নিচ থেকে বিদ্যুৎ বেগে ছুটে এসে বললেন, পুলিশ এসেছে। বুঝলাম এই মুহূর্তেই সব শেষ হয়ে যাবে। ওদের বললাম, আমি আপনাদের সঙ্গেই থাকবো। মাস্টারদার চোখ বড় বড় করে আদেশের স্বরে বললেন, নিচে মেয়েদের মধ্যে চলে যাও, তাদেরই আত্মীয় বলে পরিচয় দিও। নিচে নেমে গেলাম মই বেয়ে, উপরে ভোলা মানে অপূর্ব সেন, নির্মলদা ও মাস্টারদা। ততক্ষণে ক্যাপ্টেন ক্যামেরন এসে রিভলভার হস্তে মই বেয়ে উপরে উঠতে আরম্ভ করেছে। নির্মলদা দাঁড়িয়ে গুলি করলেন। ক্যামেরন গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে গেল। দুদিক থেকেই গুলি চলতে লাগলো, মাস্টারদারা উপর থেকে ও পুলিশ বাহিনীর নিচের থেকে। হঠাৎ নির্মলদার আর্তনাদ শুনতে পেলুম, আর স্থির হয়ে থাকতে পারলুম না। উপরে উঠতে গেলাম, নিচের মেয়েরা তিনজনেই চেপে ধরলো আমাকে। ওদিকে নির্মলদার ব্যথা করুণ কণ্ঠ, রানী রানী। প্রীতিলতার ডাক নাম ছিল রানী। এই অন্তিম সময়েও যদি একটি বার নির্মলদার কাছে যেতে পারতুম, জানি না আমায় কি বলতেন। ভগবান আমাকে একটিবার নির্মলদাকে দেখে আসতে দিলেন না। এমন সময় মাস্টারদা ও ভোলা নিচে নেমে এলেন দেখে ভারী আনন্দ হলো। এতক্ষণ মনে হচ্ছিল ওরা কেউ আর নেই। আমি মাস্টারদার পায়ের ওপর উপুড় হয়ে বললাম, মাস্টারদা, আমাকে ফেলে যাবেন না, আমি আপনার সঙ্গেই যাব। এ সময়ে আমি দৃঢ় প্রতিজ্ঞ যে মাস্টারদার সঙ্গ ছাড়ব না। মাস্টারদার পাশেই তখন ভোলা দাঁড়িয়েছিল। চোখের একটি পলকে তাকে আর একবার দেখে নিলাম। কি চমৎকার লেগেছিল! এত বড় বিপর্যয়েও চোখে মুখে এতটুকু চাঞ্চল্য নেই। রিভলভারের ট্রিগারে আঙুলটি রেখে মাস্টারদার আদেশের অপেক্ষায় আছে। তিনজনেই রওনা হলাম। ভোলা চলল পথ দেখিয়ে আগে আগে। শুকনো পাতার উপর পায়ের খসখস শব্দ হতেই অন্ধকারের বুক চিরে শব্দভেদী গুলি এসে ভোলার বক্ষ ভেদ করল। রামকৃষ্ণদা বলেছিলেন ভোলার সাথে আলাপ করতে। আলাপের চূড়ান্ত হয়ে গেল। আজ দুদিন ধরে কেবল ওর হাসি শুনছিলাম। অবশেষে আমারই দু চোখের সামনে সে মরণের কোলে ঝাঁপিয়ে পড়ল। ইতিমধ্যে কখন যে মেঘে আকাশটা কালো হয়ে উঠেছে কেউ তা লক্ষ্য করেনি। এবার বৃষ্টি নামলো, প্রথমে টিপ টিপ করে, পরে মুষলধারে। ঝড় জল মাথায় নিয়েই প্রীতিলতা সহ এবার মাস্টারদা গিয়ে আশ্রয় নিলেন জ্যৈষ্ঠপুরাতে। শুধু তাই নয়, বাইরেই নয়, মনেও তখন ঝড় বইছে। উদ্দাম ঝড়, সংগ্রামী জীবনের শ্রেষ্ঠ বন্ধু, সর্বক্ষণের ছায়া সঙ্গী নির্মল সেন
আজ আর তার পাশে নেই, এ জীবনে আর কোনোদিনই তার সাড়া পাওয়া যাবে না, এ যে বিশ্বাস করাও শক্ত। মাস্টারদার সেদিনের মনোভাব সম্বন্ধে শ্রদ্ধেয় চারু বিকাশ দত্ত রচিত চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন গ্রন্থ থেকে কয়েকটি লাইন এখানে তুলে দিচ্ছি। উপরে উঠিয়া মহেন্দ্র মাস্টারদার বিষণ্ণ মুখের পানে তাকাইয়া শিহরিয়া উঠিল। চক্ষুদ্বয় কোটর প্রবিষ্ট, মুখখানি অস্বাভাবিক গম্ভীর ও বিষণ্ণ। তাহার বুক ফাটিয়া একটা কান্নার স্বর বাহির হইয়া আসিতেছিল। মহেন্দ্র কাছে বসিয়া এই প্রথম দেখিল মাস্টারদার চক্ষুর কোল বাহিয়া অশ্রুমালা একটির পর একটি ঝরিয়া পড়িতেছে। বেদনা বিষণ্ণ কণ্ঠে মাস্টারদা বলিলেন, আজ আমার বড় দুর্দিন, আজ আমার ডান হাতখানিই ভেঙে গেল। যে সময় নির্মল বাবুর প্রয়োজন সর্বাধিক, ঠিক সেই সময়েই তাকে হারালাম। আর বলিতে পারিলেন না, কণ্ঠ বাষ্পরুদ্ধ হইয়া গেল। দুর্বহ বেদনা ভারে বিপ্লবী নেতা মাস্টারদা ভাষা হারা হইয়া রহিলেন। সেদিনের কুটির আশ্রয়ের প্রতিটি বুকে তখন শোকের ছায়া নামিয়া আছে। সবাই জানিলেন তাহাদের নির্মলদা নাই, অপূর্ব সেন নাই। দুরন্ত বাতাসে প্রতিধ্বনি উঠিল, নাই, নাই, নাই। ওদিকে তখন ঘুম টুটে গেছে মহামান্য ইংরেজ সরকারের। যে করে হোক সূর্য সেনকে গ্রেপ্তার করা চাই, অন্যথায় কিছুতেই যে নিশ্চিন্ত হবার উপায় নেই। সংবাদপত্র থেকেই তাদের সেই তৎপরতার খবর এখানে তুলে দিচ্ছি। সূর্য সেনকে ধরিয়া দিতে পারিলে 10,000 টাকা পুরস্কার। 1930 সালের এপ্রিল মাসে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কার্যে বিপ্লবী দলের নেতা বলিয়া কথিত সূর্য সেনকে যে ধরিয়া দিতে পারিবে বা এমন সংবাদ দিতে পারিবে যাহাতে সে ধরা পড়ে, তাহাকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হইবে বলিয়া ঘোষণা করা হইয়াছে। গত 13 জুন তারিখে পটিয়ার বিপ্লবীদের সহিত যে সংঘর্ষের ফলে ক্যাপ্টেন ক্যামেরন নিহত হইয়াছেন, সূর্য সেনই নাকি সেই সংঘর্ষের পরিচালক। আনন্দবাজার 3/7/32। কিন্তু শুধু সূর্য সেনকে ধরলেই চলবে না, সেই সঙ্গে প্রীতিলতাকেও ধরা চাই। কিন্তু প্রীতিলতা তখন কোথায়? এ সম্বন্ধে সংবাদপত্রে কি লেখা রয়েছে শোনো। চট্টগ্রামের পলাতকা। চট্টগ্রাম জেলার পটিয়া থানার ধলঘাটের শ্রীমতী প্রীতিলতা ওয়াদ্দেদার গত 5 জুলাই মঙ্গলবার চট্টগ্রাম শহর হইতে অন্তর্ধান করিয়াছেন। তাহার বয়স 19 বৎসর। পুলিশ তাহার সন্ধানের জন্য ব্যস্ত। আনন্দবাজার 13/7/32। পরবর্তী ঘটনা অগ্নিযুগের ইতিহাসের একটি বিশেষ স্মরণীয় অধ্যায়। বীরাঙ্গনা প্রীতিলতা ওয়াদ্দেদারের নেতৃত্বে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ। সামরিক পোশাকে সুসজ্জিতা প্রীতিলতার সারা মনে সেদিন সে কি কুলপ্লাবী আনন্দ, সে কি বিরাট পরিতৃপ্তি। বুঝি এমন একটা লগ্নের জন্যই তিনি প্রতীক্ষা করেছিলেন সারা জীবন। 1932 সাল 24শে সেপ্টেম্বর। বিদায় নেবার আগে মাস্টারদাকে প্রণাম করে ভাবাবেগে বললেন প্রীতিলতা, মাস্টারদা, জন্মের মতো যাই। আশীর্বাদ করুন আপনার ইচ্ছার পূর্ণতা সম্পাদনে আমি যেন অযোগ্যা না হই। এসো বোন। সস্নেহে প্রীতিলতার মাথায় হাত রেখে জবাব দিলেন মাস্টারদা, বিজয় গর্বে দৃপ্তা ভগিনীর গৌরব নিয়ে ফিরে এসো। আপনার আশীর্বাদ বিফল হবে না জানি, হাসলেন প্রীতিলতা, তবে আমি যাই জন্মের মতন। আজ এখানেই শেষ করলাম আমি সুভাষ বলছি গ্রন্থের পাঠ, একাদশ পর্ব। আমি যখন এই বইটি প্রথম পড়ি তখন আমার চোখে জলের ধারা নেমেছিল। এখনো বুকের ভেতর কষ্টে টনটন করে ওঠে। তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। আর যারা নতুন আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। শুনতে থাকো আমি সুভাষ বলছি। হাজির হব
আরো একটি নতুন পর্ব নিয়ে। আজ তাহলে আসি।